আমি নিজে একটু বিপদেই আছি, তবে আমি ওইটা দিয়ে শুরু করে আমি কিছু কিছু কথার উত্তর দেব। বা তার আগে একটা কথা বলতে পারি, আমার এক নেতা বলে গেলেন যে যারা গুলশানে বসবাসকারী তারাই শুধু দূষণকারী। তো ভাই, আমি গুলশানে থাকি, এই কিন্তু ওই নেতাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমি লুঙ্গি পরে স্কুলে গেছি। আমার বাপের প্যান্ট কিনে দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। সামর্থ্য ছিল, কিন্তু সমাজের সাথে তাল মিলিয়ে আমি লুঙ্গি পরে স্কুলে গেছি। এক এক জোড়া জুতা তিনবার মুসির কাছে নিয়ে ঠিক করতো এটাকে। তো আমি যে যে ওখান থেকে যে গুলশান আসছি, এটা কিন্তু কেউ এনে আমাকে বসিয়ে দেয় না। অতএব ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছি, জীবন একটা দীর্ঘ পথ, এক একটা স্টেজ আছে। হঠাৎ করে যদি কেউ মনে করে যে আমি ওই দাগুন মিয়ার স্কুল থেকে আসি গুলশান চলে যাবো, এটা হবে না। এটা হবে যদি চোর ডাকাতের জন্য হয়, ব্যবসায় নামধারী যারা গুন্ডা পান্ডা দেশের সম্পদ লুণ্ঠন করে তাদের জন্য সম্ভব। কিন্তু একজন বিনিয়োগকারী ব্যবসায়ীর পক্ষে এটা সম্ভব না। যাই হোক, এই জন্য এই প্রশ্নটা উত্তর দিলাম এইভাবে, কারণ আপনারা তো মনে করতেন ভাই এটা গুলশান বাসী, এটা দূষণকারী। বাট দূষণের কতগুলো কারণ তো আছে। তো প্রথমে আমি যে ইস্যুতে আজকে দাওয়াত দেওয়া হয়েছে ওইটা নিয়ে একটা লাইন বলে আমি অন্য ইস্যুতে চলে যাব। মেইন এখানে তিনটা জিনিস আমি ধরি। উনি বলছে পানি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা। তো এখন অ্যাকচুয়ালি একটার সাথে একটা জড়িত, কিন্তু ঠিক ইস্যুগুলো মিলে না। কিন্তু আবার খাদ্য নিরাপত্তা বলতে যেটা আমরা বুঝি যে দেশের সব মানুষ সব সময় শারীরিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য প্রাপ্তির সুযোগ পাবে। অন্তর্নিহিত মিনিং কিন্তু এখানে বুঝতে হবে। বাজারে অনেক খাদ্য আছে, কোনো কিছুর অভাব নাই, তার মানে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তার মানে কি দেশের প্রতিটি লোক, প্রতিটি পরিবার কি পর্যাপ্ত খাদ্য পাচ্ছে? পাবে না। কারণ তার জন্য দরকার কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, টাকা পয়সা। টাকা পয়সা তো চুরি করেই কেউ পাবে না। টাকা পয়সা যদি আপনাকে রুজি করতে হয়, বিনিয়োগ করতে হবো, ব্যবসা বাণিজ্য করতে হবো, অথবা কর্মসংস্থানের মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করতে হবে। তো এখন অতএব অর্থনৈতিক কর্মকাণ্ড যখনই আমরা বলি তখনই কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে। তো বিনিয়োগটা কিসে করবেন? আপনি শুধু রাস্তাঘাটে বিনিয়োগ করবেন, ব্রিজ বানাবেন, সেখানে তো কোনো কর্মসংস্থান হয় না। সেটা দেশের অবকাঠামো ভালো করে, যাতে করে মানুষ বিনিয়োগ করতে আগ্রহী হয়। এখন বিনিয়োগ করবেন তো উৎপাদন করে এমন কারখানাতে, সেখানে পরিবেশের দূষণ হবে। তো পরিবেশ দূষণকে যদি আমরা কমাতে চান, তাহলে বিভিন্ন পন্থা আছে। সরকার সেটা নিয়ন্ত্রণ করার কথা। আর এখানে যত কথা হয়েছে তার 90% কিন্তু রাজনৈতিক দল, সংস্কার, এগুলি নিয়ে তো কথা হচ্ছে। তো আমি একটা কথা সর্বপ্রথমে আপনাদের বলতে চাই যে রাজনীতি এবং অর্থনীতি, এই দুটাকে আপনারা আলাদা করে যদি কেউ দেখেন, তাহলে আমার মতো আপনারাও দৃষ্টিভ্রমে পড়বেন। কারণ এই দুটা আলাদা করা যাবে না। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব এই দুটোকে কোনোভাবেই আলাদা করা যাবে না। এখন আমাদের এক নেতা বলছে যে ভাই আপনারা নির্বাচন চান কিনা, দেখলাম অনেক হাত তুলছে যে আমরা চাই না। ভালো, তো নির্বাচনও চান না,
আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নও চান, কে করবে সেটা? এই প্রশ্নটার উত্তর আপনারা নিজেরাই খুঁজে বের করুন। এইটুকু আমি বুঝি যে মানুষ গত 10,000 বছরে যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের স্বাধীনতাগুলো রক্ষা করার জন্য, নিজেদের অধিকারগুলো রক্ষা করার জন্য, সেটা হলো নির্বাচন। অতএব নির্বাচনের মাধ্যমেই একমাত্র আপনি এমন সরকার প্রতিষ্ঠা করতে পারেন যে সরকার আপনার অধিকার সংরক্ষণ করবে, যে সরকার আপনার প্রাপ্য নিশ্চিত করতে পারবে সমাজে। আর নির্বাচন ছাড়া যদি কোনো সরকার হয় আমরা দাবি করতে পারি, কিন্তু ওনারা দায়বদ্ধ না। দাবি করা দায়বদ্ধ করা এক জিনিস না, এটাও আমাদেরকে বুঝতে হবে। অতএব নির্বাচনের মাধ্যমেই একমাত্র আপনি সরকার প্রতিষ্ঠা করতে পারেন যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যে সরকার জনগণের আশা আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটাতে পারবে। সেই জন্যই আমাদের ভিতরে কেউ কেউ না চাইলেও আমি মনে করি দেশের অধিকাংশ লোক চায় যে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করি যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাধ্য থাকবে।